65 আর 69 যোগ করলে 134 হয়, 2 দিয়ে ভাগ করলে 67 হয়। এই 67 হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান। আমরা যেটাকে আনুমানিক গড় ধরেছিলাম ওই সারি শূন্য, এরপরে -1 -2 যতগুলো থাকবে, -3 -4 যদি আরো থাকতো তাহলে আরো মাইনাস আকারে চলে যেত, আর পরের মানগুলো 1 2 3 এভাবে চলে আসবে। এটি হয়ে গেল আমাদের অজীব রেখা, যেটি আমাদের গ নাম্বার প্রশ্নে অঙ্কন করতে বলেছিল। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 41 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ঘ বিভাগ থেকে অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যান থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 14টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো থেকে, যার মধ্য থেকে আজকে প্রথম প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, রাজশাহী বোর্ড 2020 সালে এসেছিল। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে দেওয়া আছে দশম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী নিচে দেওয়া হলো। এই যে সারণীটি এখানে দেওয়া আছে, এই সারণী থেকে 3টি প্রশ্নের সমাধান করতে বলছে। ক নাম্বার প্রচুরক শ্রেণী উল্লেখপূর্বক ইহার মধ্যমান নির্ণয় করো। খ নাম্বারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এরপরে গ নাম্বারে দেখতে পাচ্ছি প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক নাম্বার প্রশ্নের সমাধান দিয়েই শুরু করছি। এখানে প্রচুরক শ্রেণী উল্লেখপূর্বক ইহার মধ্যমান নির্ণয় করতে বলছে, আর সারণীতে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকবে অর্থাৎ গণসংখ্যাটা সবচেয়ে বেশি এখানে দেখতে পাচ্ছি 13 আছে 65 থেকে 69 শ্রেণীতে। সুতরাং এই শ্রেণীটি হচ্ছে প্রচুরক শ্রেণী, আর এর মধ্যমান নির্ণয় করতে হলে 65 এবং 69কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এর মধ্যমানটা পাওয়া যাবে, যে মানটাই হবে প্রচুরক শ্রেণীর মধ্যমান। চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নের সমাধানে আমরা এতক্ষণ যে কথাগুলো বলছিলাম ঠিক সেই কথাগুলোকে আমরা এখানে একটু সাজিয়ে লিখে দিয়েছি, যেহেতু আমাদের ক নম্বর প্রশ্নে বলছিল প্রচুরক শ্রেণী উল্লেখপূর্বক ইহার মধ্যমান নির্ণয় করতে। আর আমরা সারণীতে দেখেছিলাম যে সবচেয়ে বেশি গণসংখ্যা ছিল 13 বার, অর্থাৎ 13 বার আছে 65 থেকে 69 শ্রেণীতে। অতএব প্রচুরক শ্রেণী হচ্ছে 65 থেকে 69, আর 65 থেকে 69 শ্রেণীর মধ্যমান এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 65 যোগ 69 ভাগ 2। 65 আর 69 যোগ করলে 134 হয়, 2 দিয়ে ভাগ করলে 67 হয়। এই 67 হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান। অতএব প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে 67। এটুকু লিখে দিতে পারলে 2টি মার্ক আমাদের চলে আসবে। এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলছে, আর আমরা সারণী থেকে যে মানগুলো আছে এই মানগুলো থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য একটি সারণী তৈরি করব, যে সারণীতে আমাদের বেশ কিছু অপশন দিতে হবে, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, এরপরে ধাপ বিচ্যুতি, এরপরে গণসংখ্যা গুণিত ধাপ বিচ্যুতি। এই অপশনগুলো দিয়ে আমরা এই মানগুলো নিয়ে একটি সারণী তৈরি করব। চলো শুরু করা যাক। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলেছে খ নম্বর প্রশ্নে, আর প্রথমে আমরা একটি শিরোনাম দিয়ে দিব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের এই সারণীটি তৈরি করতে হবে। তাই আমি ভিডিওর কথা মাথায় রেখে সময় যেন বেশি না হয়ে যায় সেজন্য এখানে আমরা প্রথমে একটি সারণী তৈরি করে রেখেছি। আর এই শ্রেণীব্যাপ্তির মানগুলো আমাদের উদ্দীপকের সারণীতেই দেওয়া ছিল এবং গণসংখ্যাটাও আমাদের দেওয়া ছিল। এখন আমাদের যে মানগুলো বের করতে হবে সেগুলো খালি রেখেছি, সেগুলো কিভাবে বের করব সেটাই দেখাচ্ছি। তো প্রথমে মধ্যমানটা বের করব। মধ্যমানটিকে আমরা xi দ্বারা প্রকাশ করে থাকি। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, এরপরে ধাপ বিচ্যুতি, এরপরে গণসংখ্যা গুণিত ধাপ বিচ্যুতি, যেটাকে আমরা সংক্ষেপে FIUI দ্বারা প্রকাশ করে থাকি। তো এখন মধ্যমানটা কিভাবে বের করব সেটাই দেখাচ্ছি। এখানে 55 আর 59 যদি আমরা যোগ করি তাহলে 114 হয়, আর আমরা জানি মধ্যমান বের করতে হলে দুটি সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তো 55 আর 59কে যোগ করলে 114, আর 114কে 2 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো কত, 57। তো এরপরে আমরা এই যে একটা মান বের করলাম এর সাথে দেখব ব্যবধানটা কত আছে। ব্যবধান যা থাকবে ওর সাথে যোগ করে দিলে বাকি মানগুলো চলে আসবে। তো 55 থেকে 59 ব্যবধান কিন্তু 5 আছে, তো যদি 5 করে এর সাথে যোগ করতে করতে চলে আসি তাহলে আর আমাদের এই মানগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে বের করতে হবে না। অর্থাৎ 57 সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে 62 হয়ে যায়। এরপরে 62 সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে 67 হয়ে যায়, তাই আমরা এখানে দিলাম 67। এরপরে 67 সাথে যদি আবার 5 যোগ করি তাহলে 72 হয়ে যাবে। 72 এর সাথে 5 যোগ করলে 77 হয়ে যাবে। 77 আর 5 যোগ করলে 82 হয়ে যাবে। তো এখানে আমরা দিয়ে দেব 82। খুব সহজ। একটা বের করার পরে ব্যবধানটা যোগ করতে করতে চলে আসলে বাকি মানগুলো চলে আসবে। এরপরে আমরা এখন ধাপ বিচ্যুতি, এই মানটা কিভাবে বের করব। ধাপ বিচ্যুতির মানটি বের করার জন্য এখানে একটি সূত্র আছে, UI সমান xi মাইনাস a/h। এখানে xi হচ্ছে মধ্যমান, আর a হচ্ছে আনুমানিক গড় ধরে নিতে হবে, আর h হচ্ছে ব্যবধান। তো আমরা এখানে আনুমানিক গড় একটা ধরে নিব। তো আনুমানিক গড় ধরে নিলাম 67কে। যে কোনো একটি মান এখানকার আনুমানিক গড় ধরা যাবে, অর্থাৎ মধ্যমানের যে কোনো একটা মানকে আনুমানিক গড় ধরা যাবে। তো আমি এখানে 67কে আনুমানিক গড় ধরে নিলাম। আর যেটাকে আমরা আনুমানিক গড় ধরবো এই সারির ধাপ বিচ্যুতির মানটা 0 হয়ে যাবে, আর বাকি উপরের মানগুলো -1, এরপরে -2,
-2 এভাবে চলে যাবে। আমরা যেটাকে আনুমানিক গড় ধরেছিলাম ওই সারি শূন্য, এরপরে -1 -2 যতগুলো থাকবে -3 -4 যদি আরো থাকতো তাহলে আরো মাইনাস আকারে চলে যেত, আর পরের মানগুলো 1 2 3 এভাবে চলে আসবে। একটি মান বের করে দেখাবো যে এই মানটা আসলে কিভাবে -2 আসলো, এটা আমি বের করে দেখাচ্ছি। তো এখানে যে সূত্রটি আছে ui সমান xi মাইনাস a বাই h, তো xi হচ্ছে এখানে মধ্যমান, মধ্যমানটা হচ্ছে প্রথমে কত 57, আর মাইনাস আছে দিলাম, a হচ্ছে আনুমানিক গড়, আমরা আনুমানিক গড় ধরেছি এখানে কত 67, তাহলে এখানে আমরা বসাবো 67। এরপরে আমরা এই যে এখানে h আছে, h হচ্ছে ব্যবধান, তো ব্যবধানটা হচ্ছে এখানে কত 5, তাহলে আমরা এখানে দিব কত 5। তাহলে আমরা যদি 67 থেকে 57 বিয়োগ করি, এটা মাইনাস, যেহেতু ঋণাত্মক সংখ্যাটা বড়, -10 পাচ্ছি, আর নিচে কত আছে 5। এখন যদি 10কে আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, -2 পাবো। ঠিক এইভাবে কিন্তু এই মানগুলো বের হয়, একটা বের করে দেখালাম যাতে তোমরা বুঝতে পারো। এরপরে আমরা এখন বাকি কাজগুলো করব। এরপরে গণসংখ্যা গণিত ধাপ বিচ্যুতি আছে, আর এই যে গণসংখ্যা হচ্ছে এটা, আর ধাপ বিচ্যুতি আমরা যেখানে পেয়েছি এটা, তো এটার সাথে এটা কি হবে, গুণ আকারে যাবে, তাহলে 4 দুগুণে 8 অর্থাৎ -8। এরপরে 8 আর -1 গুণ করলে -8ই হবে, আর শূন্যের সাথে যাই গুণ করি 0 হয়ে যাবে। এরপরে 10-এর সাথে 1 গুণ, তাহলে 10 একে 10, এরপরে 2 দুগুণে 4, এরপরে 3 তিরিকে 9, তো এখানে আমরা পেলাম 9। এখন আমরা মোট সংখ্যাটাকে লিখবো, তো আমরা মোট সংখ্যাটাকে ঠিক এইভাবে লিখবো, সামেশন FIUI সমান, এখন এখানে -16, 8 আর 8 যোগ করলে ঋণাত্মক সংখ্যা -16, আর বাকিগুলো দেখবো 10 আর 4 14, 14 আর 9 যোগ করলে 23, 23 থেকে 16 বাদ দিলে 8 থাকছে। তো এখানে আমরা n সমান পেয়েছি মোট গণসংখ্যা 40, সামেশন FIUI সমান পেলাম 8, আর আনুমানিক গড় ধরেছি আমরা a সমান 67, আর h হচ্ছে ব্যবধান, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তির 55 থেকে 59 যেতে আমাদের 5 আছে, তাই h সমান হবে 5। এই মানগুলোকে লিখে নিয়ে সূত্রটিতে আমরা মানগুলো বসিয়ে দিলেই আমাদের সংক্ষিপ্ত গড় বের হয়ে যাবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটি আমরা লিখেছি x বার সমান a প্লাস সামেশন FIUI বাই n গুণিত h, এটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। আর এখানে আমরা a সমান মান পেয়েছি 67, অর্থাৎ আনুমানিক গড় ধরেছি আমরা 67, তাই a সমান আমরা লিখবো এখানে 67, আর n সমান আমরা এখানে পেয়েছি মোট সংখ্যা গণসংখ্যা 40, অর্থাৎ n সমান আমরা পেয়েছি 40, আর সামেশন FIUI সমান এখানে পেয়েছি 8, তো আমরা এখানে লিখে দিব 8, আর h সমান হচ্ছে শ্রেণী ব্যবধান 5, তাই আমরা এখানে লিখে দিব 5। সবগুলো মান আমরা পেয়ে গেছি, এখন সূত্রে আমরা মানগুলোকে বসিয়ে দিব। তো a সমান যেহেতু আনুমানিক গড় ধরেছি 67, তাই 67, আর সামেশন FIUI সমান ধরে পেয়েছি আমরা কত 8, তাহলে আমরা উপরে বসাবো 8, আর n সমান হচ্ছে মোট গণসংখ্যা 40 গুণিত h এর মান পেয়েছি 5। এখানে আমাদের একটু হিসাব ভুল হয়েছে, এখানে 7 হবে, অর্থাৎ 8 আর 8 16, আর এখানে 10 14, 14 আর 9 হচ্ছে 23, তো 23 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে থাকছে কত 7, আমরা সামেশন FIUI সমান পেয়ে গেলাম 7 হবে, এটা আমাদের একটু হিসাবে ভুল হয়েছে 7, আর তাহলে এটাও আমাদের কি হয়ে যাবে 7 হয়ে যাবে, একটু হিসাবে ভুল হয়েছিল। তো এখন যদি আমরা হিসাব করে নিই তাহলে এখানে 67 আছে থাক, এরপরে প্লাস এটা উপরের সংখ্যা গুণ হয়ে যাবে, 5 7 35, তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 35, আর নিচে আছে কত 40, এখানে যা ছিল আগে 67 থাকবে, 35কে 40 দিয়ে ভাগ করলে পাবো 0.88, এটাকে যোগ করে দেই, 67 আর 0.88 যোগ করি তাহলে 67.88, এটি হলো আমাদের সংক্ষিপ্ত গড়, এটাই আনসার লিখে দিতে পারি। এরপরে আমরা এখন গ নাম্বার প্রশ্নে চলে যাব। গ নাম্বার প্রশ্নে বলছে প্রদত্ত উপাত্তের অজীব রেখা আঁকো। আমরা এই সারণী থেকে তথ্যগুলো নিয়ে অজীব রেখা অঙ্কনের জন্য একটি সারণী তৈরি করব। তৈরি করার পরে আমরা অজীব রেখাটি অঙ্কন করব গ্রাফ পেপারে। তো চলো শুরু করা যাক। গ নাম্বার প্রশ্নের সমাধানের জন্য আমরা প্রথমে একটি সারণী তৈরি করব, যেটা ক্রমযোজিত সারণী নামে পরিচিত। আমরা শিরোনাম দিব ঠিক এইভাবে, অজীব রেখা অঙ্কনের প্রয়োজনীয় সারণী। তো এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি দিতে হবে, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা, তিনটি অপশন দিয়ে অজীব রেখা অঙ্কনের জন্য সারণী তৈরি করতে হয়। তো প্রথমে শ্রেণীব্যাপ্তি আমাদের উদ্দীপকেই দেওয়া ছিল, তাই আমরা এখানে প্রথমে লিখে নিয়েছি। এরপরে গণসংখ্যাটাও উদ্দীপকের সারণীতে দেওয়া ছিল, তাই লিখে নিয়েছি। বাড়তি অপশন আছে এখানে ক্রমযোজিত গণসংখ্যা, এই অপশনটি কিভাবে করব সেটি এখন তোমাদের দেখাচ্ছি। এইটি অপশন ফিল আপ করার জন্য প্রথমে গণসংখ্যা যেটা থাকবে সেটা এখানে চলে আসবে, আর বাকি অপশনগুলো যোগ আকারে যাবে, অর্থাৎ এই যে এখানে 8 আছে, 8 আর 4 যোগ করলে হয় 12, তো এইভাবে যোগ আকারে চলে আসবে। এরপরে 12 আর 13 যদি যোগ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 25, এরপরে 25 আর 10 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 35, 35 আর 2 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে কত 37, এবার 37 আর 3 যোগ করলে হয়ে যাবে 40। এইভাবে এই ক্রমযোজিত গণসংখ্যার অপশনটি ফিল আপ করতে হয়। এখন আমরা অজীব রেখা যখন অঙ্কন করব গ্রাফ পেপারে, তখন আমরা x অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমাটা ধরে নিব, আর y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যার মানগুলোকে
বসাবো এবং এর পূর্বে আমরা একটি কথা লিখে দিব। যে কথাটি না লিখলে গ্রাফ পেপার হবে না। তো চলো সেই কথাটি প্রথমে লেখা যাক। তো এখানে আমরা কথাটি লিখে দিয়েছি। ছক কাগজের এক অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা, এই যে শ্রেণীব্যাপ্তি হচ্ছে এটা, এর উচ্চ সীমাটা হচ্ছে 59, নিম্ন সীমা হচ্ছে 55। তো যেহেতু আমরা এখানে এক অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা ধরছি তাই 59, 64, 69 এগুলো, এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা ধরে, তো এখানে ওয়াই অক্ষ বরাবর এই ক্রমযোজিত গণসংখ্যার মানগুলোকে ধরে নিয়ে প্রতি ক্ষেত্রে ক্ষুদ্রতম বর্গের 1 সমান 1 ঘর ধরে অজীব রেখা আঁকা হলো। ছোট্ট করে এই কথাটুকু লিখতে হবে, না হলে গ্রাফ পেপার হবে না। এখন আমরা গ্রাফ পেপারে উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যার মানগুলোকে বসাবো। চলো বসা যাক। এটি হচ্ছে আমাদের গ্রাফ পেপার। প্রথমে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে চিহ্নিত করে নিব। তো স্কেল দিয়ে আমরা প্রথমে এইভাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরার জন্য যে কোনো একটি রেখাকে এইভাবে চিহ্নিত করে নেব। এরপরে এটা হচ্ছে এক্স অক্ষ আর এই পাশে আমরা এখন ওয়াই অক্ষটাকে ধরে নিব। এটাকে আমরা ওয়াই অক্ষ বিবেচনা করব। এরকম করে আমরা একটু চিহ্নিত করে নেওয়ার পরে এটাকে আমরা 0 বিন্দু দিয়ে দিব আর এখানে এই পাশে আমরা লিখে দিব শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা, আর এই পাশে আমরা লিখে দিব ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে আমরা এটাকে নামকরণ করে দিব এক্স প্রাইম আর এই পাশে আমরা নামকরণ করে দিব এক্স, আর উপরের অংশটাকে আমরা নামকরণ করব ওয়াই আর নিচেরটাকে আমরা নামকরণ করব ওয়াই প্রাইম। এই অক্ষগুলোকে আমরা বিবেচনা করে নিলাম। এরপরে আমরা এখানে একটি ভাঙা চিহ্ন দিয়ে বুঝাবো যে এখান থেকে আগের মানগুলো রয়েছে, যেখান থেকে আমাদের মানটি শুরু হয়েছে। শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমার মানটি আমাদের শুরু হয়েছে 59 থেকে, তার আগের একটি মান আমরা এখানে নিয়ে নিব। তো 5 ব্যবধান যেহেতু আছে তাহলে আগের একটি মান 54 নিলাম। 54 পরে এখন 5 করে যদি আমরা ব্যবধান নেই তাহলে 54 আর 5 হচ্ছে কত 59, 59 আর 5 64, 64 আর 5 হচ্ছে 69, 69 আর 5 হচ্ছে 74, 74 আর 5 হচ্ছে 79, 79 5 হচ্ছে 84। এই আমরা এক্স অক্ষ বরাবর আমাদের যে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমার মানগুলো ছিল সেগুলো বসালাম। এবার ওয়াই অক্ষ বরাবর মানগুলোকে আমরা বসাবো। তো যেহেতু 54-তে আমাদের কোনো মান নেই তাই এখানে মান 0 অবস্থানে থাকবে। এরপরে 59-এ আমাদের মান আছে কত 4, যেহেতু 1 সমান আমরা 1 ঘর ধরেছি তাই 4 ঘর হচ্ছে এটা। এইভাবে আমরা ছোট্ট করে একটি বিন্দু দিব। এরপরে 64-তে আমাদের আছে কত 12, তাহলে এটা হচ্ছে 5, 10 আবার 2 ঘর 11, 12। তো ঠিক এইভাবে আমরা একটি বিন্দু নিব ছোট্ট করে। এরপরে 69-এ আছে কত 25, তাহলে 5, 10, 15, 20 এই হলো 25। তো এখানে আমরা মান বসিয়ে দিব ঠিক এইভাবে। এরপরে 74-এ আছে কত 35, 5, 10, 15, 20, 25, 30 এই হলো 35। তো আমরা এখানে 35-এ ছোট্ট একটা বিন্দু নেব। 79-তে কত আছে 37, তো আমরা এখানে 37 বসাবো। তাহলে এটা হচ্ছে 35, আরো 2 ঘর যেতে হবে, তাহলে 36 এই হলো আমাদের 37। সর্বশেষ 84, তো 84-তে কত আছে 84-তে আছে 40, তো আমরা সর্বশেষ 40 যাব। 5, 10, 15, 20, 25, 30, 35 এই হলো আমাদের 40। এখানে আমরা একটি ছোট্ট বিন্দু নিব। আরেকটি কথা খেয়াল রাখতে হবে, যেহেতু অজীব রেখা সবসময় ঊর্ধ্বগামী হবে, এটা কখনোই নিম্নগামী হবে না, তাই এটা সবসময় উপরের দিকেই থাকবে। এখন আমরা রেখাগুলোকে যোগ করে দেব। দুটি করে বিন্দু নিয়ে রেখাগুলোকে আমরা এখন যোগ করব। তো আমি এখানে প্রথমে যোগ করে দিচ্ছি ঠিক এইভাবে, যোগ করে দিচ্ছি এইভাবে। দুটি করে বিন্দু নিয়ে আমরা রেখাগুলোকে সবসময় যোগ করব, তাহলে আমাদের রেখাটি সুন্দর হবে। তো এটি হয়ে গেল আমাদের অজীব রেখা, যেটি আমাদের গ নাম্বার প্রশ্নে অঙ্কন করতে বলেছিল। তো এইভাবে আমরা খুব সুন্দরভাবে এই অজীব রেখাগুলো অঙ্কন করার চেষ্টা করব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।